नमस्कार আমদরিয়া নিউজে সকলকে জানাই স্বাগত। আমি বর্ণা আর আজ আমার সাথে স্টুডিওতে রয়েছে আমার প্রতিনিধি পৌশালী এবং আজ আমাদের সাথে স্টুডিওতে এসেছেন অশোক ভট্টাচার্য। এই নামটি এই রাজ্যে বিশেষ পরিচিত এবং উত্তরবঙ্গে এখনো এই নামের কর্ণধার বেশ জনপ্রিয়। অশোক ভট্টাচার্যের বেড়ে ওঠা দার্জিলিং জেলার শিলিগুড়িতে। 1968 সালে বামপন্থী রাজনীতিতে যুক্ত হন তিনি। এখন তিনি সমানভাবে রাজনীতিতে। মাঝে 1991 সাল থেকে 2011 সাল অবধি রাজ্যের মন্ত্রী ছিলেন তিনি। পুর ও নগর উন্নয়ন দফতর সামলেছেন। তৃণমূল জমানায় 2016 সালেও তিনি বিধায়ক হিসেবে জিতেছিলেন। 2015 সাল থেকে 2021 সাল অবধি শিলিগুড়ির মেয়র ছিলেন তিনি। একদম। আর আজ কিন্তু আমাদের স্টুডিওতে কোনো ইন্টারভিউ হচ্ছে না আর হবেও না। আজ আমাদের সাথে কিছু বিষয়ে অশোকবাবু প্রশ্ন করবেন আমাদের এবং আমরাও কিছু বিষয়ে ওনাকে প্রশ্ন করব, ওনার অভিজ্ঞতা শেয়ার করতে বলবো। বলতে পারেন আজ অশোকবাবুর সাথে আমরা এক আড্ডায় মেতে উঠব। তো প্রথমেই যেটা আপনার কাছে জানতে চাওয়ার, স্যার আপনি কেমন আছেন বলুন। শিলিগুড়িতে তো এত গরম লাস্ট কয়েকদিন থেকে, তো কেমন আছেন? সত্যি খুব গরম এবং এই গরমের মধ্যে ঠান্ডা করে বসে একটা ইন্টারভিউ দেওয়া কিন্তু ভালোই লাগছে। তোমাদের সঙ্গে আলোচনা করা, একটা আলাপচারিতা করা, কথাবার্তা একদম বলা, এবং সত্যি বলেছিল এটা একটা মানে আড্ডা। তো একটা কথা আমি বলে নিচ্ছি, এসব তো আমি আগে ছিলাম, আগে মন্ত্রী ছিলাম, আগে শিলিগুড়ি জলপাইগুড়ি ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারম্যান ছিলাম, আগে মেয়র ছিলাম, তারপরে একবার 5 বছরের জন্য পরে আরো এমএলএ হয়েছি। সবটা নিয়ে 5 বার আমি এমএলএ হয়েছি। এইটা তো ছিলাম, পার্টিরও অনেক বড় বড় দায়িত্বে ছিলাম। এখন এসব কোনো দায়িত্বে নেই, এখন একেবারে তোমাদের মতো সাধারণ লোক। তারপরে আমার একটা সুবিধাটা হচ্ছে, যেমন আমি তো বলি একটা কথা, যে আমি যে 20 বছর মন্ত্রী যখন ছিলাম, যখন রাইটার্স বিল্ডিংয়ে আমার অফিস ছিল, আমাদের অনেক আধিকারিক টারিক অনেক নিয়ে তো কাজ করতে হতো, কিন্তু তার মধ্যে কিন্তু আমি যে 5-6 বছর যে মেয়র ছিলাম, ওই কাজটা আমার খুব ভালো লেগেছিল। ওটা আমাকে না অনেক বাধার মধ্যে কাজ করতে হয়েছিল। আচ্ছা, অনেক ধরনের বাধা, মানে ওটা বেশ চ্যালেঞ্জিং ছিল এবং এটা মানে নানা ধরনের বাধা, রাজনৈতিক বাধা, প্রশাসনিক বাধা, এবং তারপর আরেকটা জিনিস ছিল, একেবারেই মানুষের কাছাকাছি যাওয়া যেত। যখন কোভিড হলো, তখন তো একেবারেই মানুষের কাছাকাছি যেতাম। আমিও খুব কোভিডে ভীষণভাবে আক্রান্ত হয়ে গেছিলাম, বাঁচারই কথা ছিল না, বেঁচে এসেছি। তো সেই কারণে যে আমার কাছে ওই মেয়র পদটাই হচ্ছে সব সামনেছি, সেটা আমার খুব ভালো লেগেছে। আরেকটা হচ্ছে, আমি প্রথম যে 4 বার এমএলএ হয়েছিলাম, তখন আমি শাসক দলের এমএলএ ছিলাম। শাসক দলের এমএলএ না অনেক কিছু বলা মুশকিল আছে, খুব মেপে কথা বলতে হয়। কিন্তু 16 সাল থেকে 2021 পর্যন্ত আমি বিরোধী দলের এমএলএ ছিলাম। তো ওটাতে আমার খুব ভালো লাগতো। আমি তো একেবারে আক্রমণাত্মক প্রশ্ন, আমি যা ইচ্ছা তাই প্রশ্ন করতাম এবং খুব মানে অ্যাগ্রেসিভ বক্তৃতা দিতাম। কখনো স্পিকার আমাকে একটু বাড়তি সময়ও দিত, আমি নতুন অনেক কথা বলতাম এবং তার জন্য খুব স্টাডিও করতাম। তো সেইটা আমার কাছে খুব মানে ভালো লাগতো। আর এখন একেবারে সাধারণ মানুষ, বহু লোকের সঙ্গে কথা বলতে পারি, এত মেপে ঝেপে কথা বলতে হয় না, একেবারে ফ্রি ফ্যান কথা বলতে পারি। তোমাদের সঙ্গেও এত আমি যদি মন্ত্রী থাকতাম, তাহলে আমাকে মেপে ঝেপে কথা বলতে হতো। আমি এখন অনেক স্বাধীনভাবে, এটা মুক্ত মনা বলা যেতে পারে, অনেকটা মুক্ত মনা। তো আপনার কাছে যেটা জানতে চাওয়ার, একটু আগে যেটা আমি বলছিলাম যে শিলিগুড়িতে লাস্ট কয়েকদিন থেকে প্রচন্ড গরম, এমন গরম পড়েছিল যে কলকাতাকেও কিন্তু হারিয়ে দিয়েছিল। কলকাতার থেকে বেশি টেম্পারেচার শিলিগুড়িতে ছিল। তো আপনাদের সময় সেই 60, 70, 80, 90 দশকে ঠিক এইরকম গরম কি কখনো পড়তো? অভিভাবকদের কাছে, মানে আমাদের যারা গুরুজন বাড়িতে রয়েছেন, তারা সবসময় গল্প করে যে শিলিগুড়িতে সকালে বৃষ্টি, যদি প্রচন্ড পরিমাণ গরম থাকে বা রোদ হয়, তাহলে কিন্তু বিকেল বেলায় বৃষ্টি হতো। তো এতটা বদল, এটা কেন?
না, প্রথম কথাটা এটা এটা বুঝতে হবে যে সারা পৃথিবীব্যাপী একটা ক্লাইমেট চেঞ্জ হচ্ছে, এবং এর মূল কারণটা হচ্ছে জিওজি, গ্রিন হাউস গ্যাস যে এমিশন যেটাকে বলা হয়, এই এমিশনটা বাড়ছে। এই এমিশনটা কেন বাড়ছে? পৃথিবী যত বেশি পৃথিবীতে শিল্পায়ন হচ্ছে, পৃথিবীতে প্রথমে তো অষ্টাদশ শতাব্দী থেকে পৃথিবীর শিল্পায়নটা শুরু হয়। তার আগে সপ্তদশ শতাব্দী, মানে ষোড়শ শতাব্দীতে কি ছিল? ষোড়শ শতাব্দীতে কৃষির উপরে মানুষ নির্ভরশীল ছিল, অনেক বেশি হস্তশিল্প ছিল, এত যন্ত্র সভ্যতা যাকে বলা বা যন্ত্র শিল্প যেটাকে বলা হয় সেটা তো ছিল না। এটা অষ্টাদশ শতাব্দী, ঊনবিংশ শতাব্দীর দিকে শুরু হয় উৎপাদন ভিত্তিক শিল্প, এবং তাতে করে দেখা যায় বহু গ্রামের মানুষও কিন্তু তখন শিল্পের সঙ্গে যুক্ত হয়। তাকে কেন্দ্র করে আরবানাইজেশন হয়, নগরায়ন হয়। এবং এই আগে কিন্তু যেমন আমাদের 1900 যদি বলা যায় 1900 সালে ভারতে 11% মাত্র মানুষ শহরে বসবাস করত। আজকে সেখানে ভারতে প্রায় 35-40% মানুষ শহরে বসবাস করে। তো এরকম চীনেও ঠিক একই রকম ছিল। চীনে এখন প্রায় 60%-এর উপরে মানুষ হচ্ছে শহরে বসবাস করে। আবার আমেরিকা বা বিভিন্ন ইউরোপের পাশ্চাত্য দেশগুলিতে তো 99% আরবানাইজেশন হয়ে গেছে। যত আরবানাইজেশন হচ্ছে তত মানুষের যে জীবনযাপনের ধরনটাও পরিবর্তন হয়ে যাচ্ছে। অনেক বেশি মানুষ উৎপাদন ভিত্তিক শিল্পের উপরে নির্ভরশীল হয়ে যাচ্ছে, অনেক বেশি মানুষ সেখানে কাজ করছে, অনেক বেশি গাড়ি চলাচল করছে, প্রচুর পরিবহন চলাচল করছে। একসময় গরু গাড়ি চলতো, রিক্সা চলতো। এই শিলিগুড়িতে একসময় প্রচুর রিক্সা দেখেছি, তার আগে আমি গরু গাড়ি দেখেছি, তো তারপরে আমি বাস দেখেছি। এখন ব্যক্তিগত গাড়ি চলাচলটা অনেক বেড়ে গেছে। এখন বাড়িতে বাড়িতে রেফ্রিজারেটর বা ফ্রিজ আর বা এসি মেশিন এগুলো ভীষণ বেশি, এবং বাড়িতে এত বেশি আমি নিজে দেখেছি, আমরা লণ্ঠন জ্বালিয়ে বাড়িতে রান্না হতো, কুপি জ্বালিয়ে, আর লণ্ঠন জ্বালিয়ে আমরা পড়াশোনা করতাম। আমরা বহু পরে আমরা ইলেকট্রিসিটি আমরা দেখেছি। এখন প্রায় 99% ইলেকট্রিসিটি হয়ে গেছে শহরে গ্রামে। এর ফলে কি হচ্ছে? আর গাড়ি চলাচল বেশি করছে, CO2 যেটাকে বলা হয়, এই CO2 এমিশনটা খুব মানে বেশি হচ্ছে। উৎপাদন ভিত্তিক শিল্প অনেক বেশি হচ্ছে। এখন কিন্তু দেখা যায় আগে একটা সময়তে শুধুমাত্র কিছু উন্নত দেশেই উৎপাদন ভিত্তিক শিল্প ছিল। এখন চীনে বা দক্ষিণ পূর্ব এশিয়াতে, এমনকি ভারতেও কিন্তু উৎপাদন ভিত্তিক শিল্পের অনেক বেড়ে গেছে, এবং জিডিপিতে, গ্রস ডোমেস্টিক প্রোডাক্টে এই যে ম্যানুফ্যাকচারিং এর একটা কন্ট্রিবিউশনটা সেটাও কিন্তু বেড়েছে। এর ফলে দেখা যাচ্ছে সারা পৃথিবীতে একটা ওয়ার্মিং আপ হচ্ছে, অর্থাৎ এই যে জলবায়ুতে সেটাকে এটা ক্লাইমেট চেঞ্জ হয়ে যাচ্ছে, পরিবেশটার একটা পরিবর্তন হয়ে যাচ্ছে। আমি একটা শিলিগুড়িতে উদাহরণ দিচ্ছি। শিলিগুড়িতে আগে যখন রিক্সা চলতো, রিক্সা থেকে কিন্তু দূষণ কম হতো। এখন তো শিলিগুড়ি প্রায় প্রতিটি বাড়িতেই কিন্তু হয় মোটরসাইকেল বা স্কুটার আছে বা 4 চাকার গাড়ি আছে। তাহলে আগে অনেক বাস ছিল, কিন্তু এখন বাস, বড় বড় বাসও দেখা যায় না। তাই একটা বাস থেকে যতটা CO2 বা কার্বন ডাই অক্সাইড যতটা তারা এমিট করতো, আজকে কিন্তু যখন এত বেশিগুলো সংখ্যায় গাড়ি চলছে, এত মানুষ সেটাকে ব্যবহার করছে, কেউ আর হেঁটেও যাতায়াত করছে না, তখন কিন্তু গ্রিন হাউস গ্যাস এমিশনটা বাড়ছে। এইটার ফলে সারা পৃথিবী জুড়ে দেখা যাচ্ছে একটা ক্লাইমেট চেঞ্জ এটা হচ্ছে। এর দায়টা কাদের? এই যে এটা শুরু হলো, কিন্তু এটা মনে রাখতে হবে, এটা কিন্তু শুরু করেছিল কিন্তু প্রথমে কিন্তু উন্নত দেশগুলি। সবচাইতে বেশি উৎপাদন ভিত্তিক শিল্প হয়েছে ইউএসএ বা ইউরোপের দেশগুলিতে, এবং তারাই হচ্ছে সবচাইতে বেশি গ্রিন হাউস গ্যাস এমিশন করেছে, তারাই দায়ী। কিন্তু পরবর্তীকালে উন্নয়নশীল দেশগুলি যেটা আছে, ডেভেলপিং কান্ট্রি, তারা কিন্তু অনেক লেট কামার, তো তারা অনেক দেরি করে আরবানাইজেশনটা হয়েছে, নগরায়নটা তাদের অনেক দেরিতে হয়েছে, শিল্পায়নটা অনেক দেরিতে হয়েছে, ওদের শিল্পায়নটা অনেক আগে হয়েছে। স্বাভাবিকভাবে এই যে বর্জ্য পদার্থের যে সৃষ্টিটা হচ্ছে,
এই যে গ্রিন হাউস গ্যাস যে এমিশন যেটা হচ্ছে তার দায়টা কিন্তু সবচেয়ে বেশি এই উন্নত আমেরিকা বা এই উন্নত দেশগুলোর উপরে, ফার্স্ট ওয়ার্ল্ড। এরা এখন চেষ্টা করছে এগুলোকে থার্ড ওয়ার্ল্ডের উপরে চাপিয়ে দেওয়ার জন্য। আজকে দেখা যাচ্ছে যে এই গ্রিন হাউস গ্যাস এমিশনের ফলে এবং এই ক্লাইমেট চেঞ্জের ফলে সবচাইতে ওয়ার্স্ট সাফারার হচ্ছে এই দক্ষিণের এই গরিব দেশগুলি, তারা হচ্ছে সবচেয়ে সাফারার। কিন্তু তার দায়টা ওরা নেবে কেন? বারবার করে বলছে এটা নিয়ে একটা জাপানের কিউটা শহরে একটা এগ্রিমেন্ট হয়েছে, এই যে যারা উন্নত দেশ তাদের দায়টা বেশি নিতে হবে। আমেরিকা সেই দায়টা মানছে না, অনেক দেশ তারা মানছেন না, সবগুলো তারা বলছে আমেরিকাকে যা নেবে ভারতকেও তাই করতে, তাই হবে কেন? ভারত তো অনেক দেরি করেছে, এরা তো অনেক আগে করেছে, তার দায়টাকে নিতে হবে। সেই জন্য দেখা যাচ্ছে যে এই যে আজকে ভারতের মতন একটা দেশে এই যে একটা পরিবর্তন হচ্ছে, মানে জলবায়ুর যে পরিবর্তন হচ্ছে এবং তার ফলে যে আমাদের যে এত সাফার করতে হচ্ছে, এর দায়টা কিন্তু নিতে হবে উন্নত দেশগুলিকে এবং পুঁজিবাদী দেশগুলিকে। এখন সেটার জন্যই আমি যখন তোমার যে কথাটা বললে যে আমি তো মেয়র ছিলাম, তা সেই সময়তে আমরা তার আগে যখন মন্ত্রী ছিলাম তখন একটা মহানন্দা অ্যাকশন প্ল্যান তৈরি করেছিলাম যে দূষণটাকে কিভাবে কমানো যায়। অর্থাৎ এই যে বর্জ্য যে জলটা যেটা মহানন্দা নদীতে যাচ্ছে, মহানন্দা থেকে সেটা গঙ্গাতে যাচ্ছে, তো সেই জন্য একটা মহানন্দা কনজারভেশন প্ল্যান তৈরি করা হয়েছে, বলে ইন্টারসেপশন অ্যান্ড ডাইভারশন। অর্থাৎ এই জলটাকে ইন্টারসেপ্ট করে তারপরে সেটা আবার একটা এসটিপি সোয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্টে ফেলে তার যে বিওডি লেভেল, বায়ো অক্সিজেন ডিমান্ড যে লেভেল, সেই লেভেলটাকে 50-এ কমিয়ে আনা, এই একটা প্রজেক্ট আমরা নিয়েছিলাম। সেই প্রজেক্টটা হতে তারপর একটা বিরাট, এই সরকার আসার পর একটা দুর্নীতি হয়, তারপরে প্রজেক্টটা বাতিল হয়ে যায়। আবার আমি যখন মেয়র ছিলাম তখন সুইজারল্যান্ড গভর্নমেন্টের সহযোগিতা নিয়ে একটা ক্লাইমেট চেঞ্জ অ্যাকশন প্ল্যান হয়েছিল শিলিগুড়িতে। যে শিলিগুড়িতে ক্লাইমেটটাকে কিভাবে ওয়ার্ম আপ হচ্ছে, শিলিগুড়ি শহরটাতে কিভাবে বৃষ্টি কমে যাচ্ছে, শিলিগুড়ি শহরের কিভাবে গরম বাড়ছে, শিলিগুড়ি শহরের সঙ্গে গ্রামের একটা সম্পর্কটা অন্যরকম এটা হচ্ছে। দার্জিলিং পাহাড়ে এখন দেখা যাচ্ছে দার্জিলিং কালিম্পংয়েও কিন্তু বেশ ভালোই গরম কয়েকদিন ধরে যা শুনছি। এইটা হচ্ছে সেই জন্য একটা ক্লাইমেট চেঞ্জ অ্যাকশন প্ল্যান তৈরি করা হয়েছিল। সেই অ্যাকশন প্ল্যানটা হচ্ছে ভারতবর্ষের মধ্যে প্রথম শিলিগুড়ি শহর ছিল যারা এরকম ক্লাইমেট চেঞ্জ অ্যাকশন প্ল্যান তৈরি করেছিল। এটা নিয়ে একটা ইন্টারন্যাশনাল মেয়র্স কনফারেন্স হয়েছিল, সে আমাকে আমন্ত্রণ জানানো হয়েছিল ভারত থেকে, একমাত্র আমি গেছিলাম। তো সেখানে একটা জুরিকে, একটা হচ্ছে ফ্রাইবার্গ জার্মানিতে, আগে একটা হোচিমিন সিটি সাইগনে ভিয়েতনামে একটা ইন্টারন্যাশনাল মেয়র্স কনফারেন্স হয়েছিল, আমাকে এটা প্রেজেন্ট করতে বলেছিল, আমি শিলিগুড়িকে সেটা প্রেজেন্ট করেছিলাম। এবং সেখানে আমি এটা বলেছিলাম যে হাউ শিলিগুড়ি ইজ বিকামিং ভেরি স্পিডিলি, যেটা খুব দ্রুত তার যে ক্লাইমেট সেটা দ্রুত পরিবর্তন হয়ে যাচ্ছে কেন। সেই জায়গাতে একটা প্ল্যানে বলা হয়েছিল যে এই যে মানুষের বিদ্যুতের ব্যবহার বা গাড়ির ব্যবহার বা বিভিন্ন জায়গায় যে গাড়ির যে মোড় থাকে না, ট্রাফিক মোড়, ওখানে সবচেয়ে বেশি ওখানে পলিউশন বেশি হয়, এইগুলোকে কমানো যায় কিভাবে, এবং কিভাবে এই যে সবচেয়ে এয়ার পলিউশন, শিলিগুড়িতে এয়ার পলিউশনটা খুব বাড়ছে, সেই এয়ার পলিউশনটাকে কিভাবে কমানো যায় তার একটা অ্যাকশন প্ল্যান সেভাবে তৈরি করা হয়েছিল। কিন্তু সেটাও এখন অসমাপ্ত থেকে গেছে। একদম এইগুলো এখন পৃথিবীতে এগুলো নিয়ে অনেক আলোচনা ইত্যাদি হচ্ছে, কিন্তু কখনোই কিন্তু যদি ক্লাইমেট এই চেঞ্জ, এই পরিস্থিতি যদি মোকাবেলা করতে হয় তার দায় বেশিরভাগ নিতে হবে উন্নত ধনতান্ত্রিক দেশগুলিকে। এই দায় কখনোই কিন্তু গরিব দেশগুলির উপর চাপিয়ে দেওয়া চলবে না, এবং মানুষকেও কনসাস করতে হবে বিষয়টাতে। আর ইদানিং আমরা দেখছি যে শিলিগুড়িতে একটা ওয়াটার ক্রাইসিসও দেখা দিয়েছে। হ্যাঁ, এই যে ওয়াটার, এটাও কিন্তু আমরা সবাই শিলিগুড়িতে, আমাদের জন্ম শিলিগুড়িতে আমরা জল খেতাম বা জল পান করতাম, সেটা হচ্ছে কুয়োর জল। আর কুয়োর জলে খুব মানে আয়রন থাকতো এবং খুব নানা ধরনের পলিউশন থাকতো, ওটা খেয়ে কিন্তু আমরা বড় হয়েছি। এবং শিলিগুড়িতে সবচেয়ে বেশি বিক্রি অ্যান্টিকুইন আর সালভাগোডিন ট্যাবলেট বিক্রি হতো, এত পেটে রোগ হতো তখন। তারপর আমি 1988 সালে মিউনিসিপ্যালিটির বামফ্রন্টের তখন চেয়ারম্যান হয়েছিলাম, তখন আমরা শিলিগুড়িতে একটা
উদ্যোগ নেওয়া হয়েছে হাটকোর কাছ থেকে 50 কোটি টাকা ঋণ নিয়ে একটা ওয়াটার প্রজেক্ট তৈরি করে। তখন শিলিগুড়ি পপুলেশন ছিল 1.5 লাখ কি 2 লাখ। আচ্ছা, এই 2 লাখ পপুলেশনের জন্য তখন একটা তিস্তার জল সেটাকে দূষণ মুক্ত করে সেই জলটা বাড়ি বাড়ি হাউস টু হাউস সাপ্লাই দেওয়া শুরু হলো। ওটা করার পর দেখা যাচ্ছে শিলিগুড়ির কিন্তু এই যে পেটের যে ওষুধটা যে ছিল সেটা অনেকটাই কিন্তু কমে গেছে। কিন্তু তারপরে তো শিলিগুড়ি শহরের লোক ওখানে বেড়ে গেছে, অ্যাডেড এরিয়া হয়ে গেছে। এখন প্রায় 7 লাখ লোক শিলিগুড়িতে বসবাস করে, বাইরের প্রচুর লোক আছে, টুরিস্টরা প্রচুর আসছে। সুতরাং এখন নতুন আরেকটা প্রজেক্ট করাটা খুব দরকার। এরা বলছে হচ্ছে কোথায়, এটা ভীষণভাবে দরকার। ওয়াটার পলিউশনটাও কিন্তু একটা বড় বিষয়, গুরুত্বপূর্ণ বিষয়। হ্যাঁ স্যার, এই যে আমরা যে ওয়াটার পলিউশনের কথা বলছি, তো সেক্ষেত্রে আমরা একটা জিনিস দেখেছি যে শিলিগুড়ি ফেমাস হলো ট্যুরিজমের জন্য। এবার ট্যুরিস্টরা আসে, দার্জিলিংয়ে যায়, তো সেক্ষেত্রে আমরা সব সময় দেখে এসেছি যে দার্জিলিংয়েও কিন্তু খুব একটা ওয়াটার ক্রাইসিস আছে। মানে যদিও মানুষ ওখানে ঘুরতে যাচ্ছে, বাট এই যে মেইন প্রবলেমসগুলো যে পাহাড়ের মানুষরা ফেস করছে সেগুলো কিন্তু রয়ে গেছে, কারণ কি ওরা জল পায় না তেমন একটা। তো সেক্ষেত্রে আপনারা কি স্টেপস নিয়েছিলেন? এই যে একটা কথা বলা হয় না, পৃথিবীতে যদি তৃতীয় বিশ্বযুদ্ধ হয়, সেই বিশ্বযুদ্ধ হবে জলের জন্য, বিশ্বযুদ্ধ হবে। হ্যাঁ, পৃথিবীর কিন্তু মানে কি বলবো 100 ভাগের প্রায় 90 ভাগই হচ্ছে কিন্তু জল আছে সমুদ্র নিয়ে, কিন্তু সেই জলগুলো ড্রিঙ্কেবল নয়, পানীয় যোগ্য তো জল না। তো এই যে এত সমুদ্রের জল তো নোনা জল, ওকে মানে পলিউশন ফ্রি করে প্রচুর খরচ সাপেক্ষ। তো সেই জন্য বলা হয় যে তৃতীয় বিশ্বযুদ্ধ হলে জল নিয়ে যুদ্ধ হবে। দার্জিলিংয়েও কিন্তু এত পাহাড়ের ওপরে এত বরফ আছে, আরো যদি ওপর সেই বরফ জলা গলিত এখানে আসছে, কিন্তু সেখান থেকে জলটাকে একটা আগে যেটা ছিল শিলিগুড়িতে দার্জিলিংয়ে একটা সিঞ্চাল লেক বলে একটা লেক ছিল, সেই লেকের পরে জলপাইগুড়িতে দার্জিলিংয়ে প্রচুর জনসংখ্যা বেড়ে যায়। তারপরে আমরা একটা উদ্যোগ নিয়েছিলাম, সুভাষ গিসিং তখন ডিজিএসসির তিনি চেয়ারম্যান ছিলেন, তো আমাদের বামপন সরকার তখন ছিল, তখন গৌতম দেব আমাদের যে গৌতম দেব কলকাতায়, উনি তখন জনস্বাস্থ্য কারিগরি মন্ত্রী ছিলেন। তো সরকার এবং ডিজিএসসি মিলে একটা প্রজেক্ট তৈরি করেছিল। সেই প্রজেক্টটা এখন কিছুটা চালু হয়েছে, সেখান থেকে কিছুটা জল পায়, কিন্তু তাও জলটা সাফিসিয়েন্ট না। কালিম্পংয়ে ঠিক একই রকম ভাবে নেওড়াখোলা থেকে একটা জল প্রজেক্ট আমাদের সরকারি করেছিল, ঠিক শিলিগুড়িতে যেমনি ভাবে তিস্তা থেকে এই প্রজেক্টটা আমাদের করেছিল। কিন্তু তারপরে না প্রচুর লোক বেড়ে যায়, এই লোকের এত জনসংখ্যা বেড়ে যায়, তো ওই রকম যে প্রজেক্ট আমরা করেছিলাম সেই প্রজেক্টগুলো এটা খুব এনাফ ছিল না, এটা সাফিসিয়েন্ট ছিল না। সেই জন্য আজকে এইসব জায়গাতেই আমাদের নতুন করে পরিশ্রুত পানীয় জলের প্রজেক্ট আমাদের আরো বেশি করে করতে হবে। এই গ্রামাঞ্চল অবস্থা তো আরো খারাপ, শিলিগুড়ি গ্রামাঞ্চল অবস্থা তো আরো খারাপ একেবারে। তো স্যার, আপনার তো এরিয়া অফ ইন্টারেস্ট হলো আরবানাইজেশন, তো এই নগর গড়তে গেলে তো আমাদের অনেক গাছপালা কাটতে হয়, তারপরে আমাদের অনেক জলের যে জায়গাগুলো, জলাশয় অফ ওয়াটারগুলো, সেগুলোকে আমাদেরকে বোঝাতে হয়। তো সেক্ষেত্রে রাস্তা বানানোর জন্য তেমন কিছু আমাদের অনেক গাছপালা কাটতে হয়। তো এর ফলেই তো এই পলিউশনটা বেড়ে উঠছে, কারণ কি গাছপালা কাটা হচ্ছে, সেক্ষেত্রে তো পলিউশনটা আরো বেড়ে উঠছে, আর ক্লাইমেটিক কন্ডিশনসগুলো আরো এক্সট্রিম হয়ে উঠছে। তো আপনার কি ধারণা যে কি স্টেপস নেওয়া উচিত, আপনার পরিকল্পনা কি? হ্যাঁ, সেই জন্য এটা বলা হয় আরবানাইজেশন ইজ মাস্ট। আরবানাইজেশনটা কি? নগরায়ন মানেটা হচ্ছে এই সভ্যতার সাথে এটা সম্পর্কিত। আচ্ছা, একটা দেশ কতটা উন্নত হয়েছে, কতটা সভ্য হয়েছে, সেটা প্রমাণিত হয় সেই দেশটার কতটা এলাকা, কত মানুষ নগরায়িত হয়েছে। আচ্ছা, ভারত হচ্ছে একটা খুব পুরনো সভ্যতার একটা দেশ। এই পুরনো সভ্যতার দেশটা কেন বলা হয়? ভারতেই ছিল মহেঞ্জোদারো হরপ্পার একটা ইতিহাস, সেটাই ছিল একটা পরিকল্পিত শহর ছিল মহেঞ্জোদারো এবং হরপ্পাতে। খুব অ্যাডভান্স ছিল ওরা, খুবই অ্যাডভান্স ওরা ছিল।
কিন্তু পরবর্তীকালে এটা দেখা যায় যে নগরায়নটা, আমি আগেই বলেছি, যতটা শিল্পায়নের সাথে সাথে তো নগরায়ন যুক্ত, এই নগরায়নটা যতটা ইউরোপের দেশগুলিতে বা অন্য আমেরিকার দেশগুলিতে যতটা নগরায়ন হয়েছে, তারপরে কিন্তু নগরায়নটা অনেক হ্রাস পেল। কিন্তু একবিংশ শতাব্দীর কিছুটা আগে থেকেই দেখা যাচ্ছে চীনে দ্রুত নগরায়ন হচ্ছে, এবং তারপরে কিন্তু ভারতেও এখন পৃথিবীর নগরে বসবাসকারী যত মানুষ বসবাস করে তার 50%ই হচ্ছে চীন এবং ভারতকে যুক্ত করে যেটা হয়েছে। চীন এবং ভারত এই দুটো দেশে হচ্ছে সবচাইতে বেশি এখন নগরে বসবাস করে। তাহলে নগরায়নটা হবেই, এবং আস্তে আস্তে যত নগরায়ন হবে তত কিন্তু ভিলেজ, গ্রাম, সেটাও কিন্তু আস্তে আস্তে হ্রাস পেতে থাকবে, কমতে থাকবে। তাহলে নগরায়নটা কি করতে হবে? সাস্টেইনেবল ডেভেলপমেন্ট করতে হবে, টেকসই নগরায়ন করতে হবে। টেকসই নগরায়নটা কি হবে? ভারসাম্যমূলক নগরায়ন। নগর এবং শহরের মধ্যে একটা ভারসাম্য থাকবে, এবং নগরের পরিকল্পনাটাকে এমনভাবে করতে হবে যেটা প্রকৃতির সাথে একটা সামঞ্জস্যপূর্ণ থাকবে। যতটা আমাদের নগরায়ন করে ক্ষতি হবে সেটাকে কম্পেনসেট করতে হবে। আমি এরকম একটা করেছিলাম, এই যে তোমরা যদি দেখো আমাদের সেবক রোডে যদি তোমরা একেবারে ভক্তিনগর পর্যন্ত যদি চলে যাও, এখন তো বোঝাই যায় না কোথায় এলাম। এত দুদিক দিয়ে তো প্রচুর মল টল থেকে শুরু করে কি হয়নি, আমিও মাঝে মাঝে ভুলে যাই কোথায় এলাম। এটা ছিল না, এটা একটা সরু রাস্তা ছিল, দুদিকে গাছ ছিল। তো দুদিকে এত গাছ ছিল, সেই গাছগুলো তখন দেখা গেল ওই গাছগুলো না কাটলে এটা রাস্তাটা চড়া করা যাবে না। রাস্তাটা চড়া না করলে এখান থেকে যাতায়াত আরো কঠিন হয়ে যাবে, কারণ এখান থেকে সিকিম যাচ্ছে, নাথুলা, চায়না বর্ডার পর্যন্ত চলে যাচ্ছে। তখন আমরা একটা মানুষের মতামত নিলাম। আমি একটা আমেরিকাতে গেছিলাম একবার। আমেরিকাতে গিয়ে একটা শহরে দেখলাম ওরা একটা রেফারেন্ডাম নিচ্ছে, গণভোট নিচ্ছে, এটা স্কুল হবে কি হবে, ইয়েস অর নো, এটা ভোট নিচ্ছে। তো আমি জিজ্ঞাসা করলাম এটা তোমরা কি করছো, এটা ওরা আমাকে বললো। তা আমি এখানে ফিরে এসে এই একটা রেফারেন্ডাম নিলাম যে তোমরা কি রাস্তা চাও কি চাও না। তখন বললো যে হ্যাঁ, রাস্তাটাকে চওড়া করা হোক, তার জন্য গাছ কাটা হোক, 90% লোক তাই বললো, কিন্তু তার সাথে সাথে বিকল্প গাছও লাগানো হোক, এটা বলা হয়েছিল। কিন্তু তার ফলেও যেটা হয়েছে তা না, কিন্তু অনেকটা হয়েছে। আজকে কিন্তু ওখানে অনেক গাছ লাগানো হয়েছে পরবর্তীকালে। তো সেই জন্য প্রকৃতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ রাখতে হবে। আরেকটা যেটা হচ্ছে যে শহরের মধ্যে যতটা সম্ভব গরিব মানুষের যাতে বসবাসটা নিশ্চিত থাকতে পারে। এখন আরবানাইজেশন মানেটা এরকম হয়ে গেছে যে আরবানাইজেশন, নগরায়নটা এরকম গরিব লোকদের শহর থেকে বাইরে বের করে দিয়ে কিছু উচ্চবিত্তের বড় লোকরা তাদের বসবাসটাকে নিশ্চিত করা, এটা হওয়া উচিত না। গ্রামের সঙ্গে শহরের একটা ভারসাম্য থাকবে, প্রকৃতির সঙ্গে শহরের একটা ভারসাম্য থাকবে। বস্তি এলাকা বা গরিব এলাকার উন্নয়নটাকে অগ্রাধিকার দিতে হবে, এবং শহরের গরিব মানুষ যাতে তাদের মিনিমাম বাঁচার জন্য যে সমস্ত পরিষেবাগুলো দরকার সেটা যাতে নিশ্চিত থাকে। একটা বন্ধুত্বপূর্ণ, একটা ফ্রেন্ডলি রিলেশনের মধ্য দিয়ে একটা, এটাকে বলে হচ্ছে, এখন একটা কথা বলে বিশেষ করে এই যে ঘটনার পরে, অভয়ার ঘটনার পরে, যে উইমেন ফ্রেন্ডলি সিটি করতে হবে, যেখানে উইমেন ফ্রেন্ডলি সিটি, যেখানে অনেক রাত পর্যন্ত মেয়েরা নিশ্চিতভাবে তারা চলাফেরা করতে পারবে, মেয়েরা অনেক বেশি সিকিউর হবে, এবং সেই জন্য সেইভাবে মেয়েদের সাহস দিতে হবে, আবার মানুষকেও সেভাবে সচেতন করতে হবে, এবং এটাকে জেন্ডার এম্পাওয়ারমেন্টটা ভীষণ দরকার। মেয়েদের যে লিঙ্গ বৈষম্যটাকে, কারণ মেয়েরা চাকরি করবে যখন অনেক বেশি সংখ্যায়, তাদের অনেক রাত্রিবেলা বাড়িতে ফিরতেই হবে। এটা বন্ধ করলে চলবে না যে মেয়েদের ডিউটি বন্ধ করে দিলাম, যেটা আমাদের মুখ্যমন্ত্রী বললে চলবে না। তাহলে এটাকে সিকিউর কিভাবে করা যায়, এই সবটা নিয়ে করাটাই হচ্ছে সাস্টেনেবল আরবান ডেভেলপমেন্ট, এইটাই হচ্ছে একমাত্র সলিউশন। স্যার, আমরা যখন এই উইমেনের প্রসঙ্গে আসলামই, তো সেক্ষেত্রে আমরা দেখছি যে উইমেন ইন পলিটিক্স, এবার যখন আমাদের ইলেকশনের টাইমে যে র্যালিসগুলো হচ্ছে সেখানে আমরা দেখছি প্রচুর পরিমাণে উইমেনরা পার্টিসিপেট করছেন, বাট
আমরা যখন আসছি লিডারশিপ রোলের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে উইমেনরা লিডারশিপে নেই তেমন একটা। তো স্যার এইটা কেন হচ্ছে? আমি আরবানাইজেশনের সঙ্গে কিন্তু আমি একটা কথা বলেছি, জেন্ডার এম্পাওয়ারমেন্ট। হ্যাঁ, এমনকি শহরের যখন বাজেট করতে হয় উন্নয়নের, তখন এটাকে বলে মানে জেন্ডার ওরিয়েন্টেড বাজেট। অর্থাৎ যে শহরের উন্নয়নের ক্ষেত্রে সিংহভাগ অর্থ খরচ করা উচিত হচ্ছে মেয়েদের জন্য। কারণ আজকে কিন্তু ভারতবর্ষের পুরুষ মেয়ে কিন্তু প্রায় কাছাকাছি হয়ে গেছে। আর একটা সময় কি ছিল, একটা সময়তে শহরগুলিতে মেয়েরা কম থাকতো, বেশিটা কেন থাকতো, গ্রাম থেকে যখনই আসতো তখনই কিন্তু দেখা যেত এই যে পূর্ববঙ্গ থেকে মানে সমস্ত মানুষরা যখন এখানে এলো, তখন কিন্তু আমাদের পরিবারের সব পরিবারেরই বাড়ির মেয়েদের আগে পাঠিয়েছে। তারা মনে করতো মেয়েরা ইনসিকিউর, পূর্ববঙ্গে থাকলে পাকিস্তানে থাকলে মেয়েরা অনেক বেশি ইনসিকিউর হবে। তো সেই জন্য মেয়েরা প্র্যাকটিক্যালি আজকে কিন্তু মেয়েরা অনেক বেশি চাকরি করছে, কাজ করছে। তো কখন থেকে শুরু হলো? বাংলা তো কখন থেকে শুরু, আমি অন্যটা বলছিলাম, পশ্চিমবঙ্গে এটা কখন থেকে শুরু হলো? যখন পূর্ববঙ্গ থেকে উদ্বাস্তুরা এপার বাংলাতে এলো। এই যে উপর বাংলা থেকে এরা যখন এলো, যখন তারা একটা সিনেমার কথা বলছি, মেঘে ঢাকা তারা। তাহলে মেঘে ঢাকা তারাতে কিন্তু ওই নিতা এখানে এসে কিন্তু নিজে চাকরি করতো পরিবারটাকে চালাবার জন্য। তার কিন্তু সেটা একেবারে উদ্বাস্তু, সে কোনোদিন করেনি কিন্তু আগে কাজ, বাড়িতে তাতে কাজের প্রয়োজন হয়নি পূর্ববঙ্গে যখন ছিল। তাহলে আজকে দেখা যাচ্ছে যে মেয়েরা অনেক বেশি তারা কাজ করছে, এবং মেয়েরা মেয়েরা অনেক সংসার চালাচ্ছে, কত কষ্ট করে, কত রাত্রি করে তাদেরকে ফিরতে হচ্ছে। যারা আইটিতে কাজ করে তাদের তো নাইট ডিউটি পর্যন্ত দিতে হচ্ছে, হাসপাতালে নাইট ডিউটি পর্যন্ত দিতে হচ্ছে। আমি এই জন্যই বললাম যে এই যে মেয়েদের সঙ্গে আরবানাইজেশনটা, এই জন্যই আরবানাইজেশন হওয়ার সাথে সাথে এগুলো এখানে হচ্ছে। এখন তুমি যে প্রশ্নটা যেটা বললে, তাহলে প্রশ্ন হচ্ছে যারা মেয়েরা এত, আমি দেখি অনেক বস্তিতে থাকে, অনেক গরিব মেয়েরা আমাদের বাড়িতেও যে কাজ করে বা আমাদের বাড়িতে যে কাজ করে, আমি দেখি তারা নাই করে কিন্তু 3-4টা বাড়িতে কাজ করে প্রায় মাসে কিন্তু 10-15 হাজার টাকা কিন্তু রোজগার করছে, এবং তাদের কিন্তু ছেলে মেয়েদের কিন্তু পড়াশোনা করাচ্ছে। একদম, তারা কিন্তু কিছু হলে কিন্তু আর কবিরাজের কাছে যাচ্ছে না, তারা কিন্তু হোমিওপ্যাথি ডাক্তার কাছে যাচ্ছে, হাসপাতালে যাচ্ছে। এবং তারা তাহলে এই যে সচেতনতাটা, এটা কিন্তু শহর এলাকায় থেকেই তাদের কিন্তু এটা হচ্ছে। কিন্তু তুমি যে প্রশ্নটা করলে এটা গুরুত্বপূর্ণ। এই যে এত মহিলা, প্রায় 1000 জন যদি পুরুষ হয়, 900 সামথিং হচ্ছে এখানে মহিলারা যা ভোট দেয়, বহু জায়গাতে পার্সেন্টেজ অফ মহিলাদের ভোট কিন্তু পুরুষ থেকে মহিলারা বেশি ভোট দিচ্ছে। মহিলা মিছিলে অনেক বেশি মহিলারা পার্টিসিপেট করছে, কিন্তু নেতৃত্বে নেই। আমরা কি বলি, এটাকে বলে ওই যে ক্যান দ্য সাবঅর্ডিনেট স্পিক। মহাশ্বেতা দেবীর কথা আমি যেটা বলছি সেটা হচ্ছে গায়ত্রী চক্রবর্তী স্পিক। তো ক্যান দ্য সাবঅর্ডিনেট স্পিক, তো সাবঅর্ডিনেটটা কি কথা বলতে পারে? অনেক সময় আমাদের কেউ মনে করে এই যে মেয়েরা বোধহয় কথা বলতে পারে না, মেয়েরা বোধহয় প্রতিবাদ করতে পারে না, মেয়েরা বোধহয় মিছিল স্লোগান দিতে পারে না, মেয়েরা শুধু ওপরের নির্দেশ যেভাবে দেবে মেয়েরা বোধহয় সেভাবেই তাদেরকে ক্যারি আউট করা। এবং কি স্বামী স্ত্রীর মধ্যে বিরোধ হচ্ছে, ছেলেটা ডাক্তারি পড়বে না ইঞ্জিনিয়ারিং পড়বে, যখন বিতর্ক তখন বলছে, তখন স্বামী কি বলছে, ও স্ত্রীকে বলে হ্যাঁ তুমি যাও তো, তুমি এগুলো জানো না কিছু, তুমি কি বুঝবে, কথায় কথা বলে তুমি কি বুঝবে। কিন্তু এটা না, চোখের সামনে আমরা দেখলাম অভয়ার আন্দোলন। এই যে অভয়ার যে মেয়েগুলো যে আন্দোলন করলো, আমাদের মতো কোনো নেতারা সেখানে ছিল? আমি একটা মেয়ের সঙ্গে কথা বলছিলাম, রিমঝিম বলে একটা মেয়ে, তো মেয়েটার সঙ্গে আমি কথা বলছিলাম যে তোমরা কিভাবে এটা বলে, এইটাই ছিল মনের মধ্যে। শুধু আপনি বলছেন, আমি একজন কথা বলছিলাম একজন সিনেমা আর্টিস্টের সঙ্গে, আমি নাম বলে তারাও তখন অনেক ছিল। ওরা বলছে আজকের এই ঘটনাটা ঘটেছে আজকে না, ওরা বলছে যে এমন কোনো মেয়ে নেই
কোনো না কোনো ভাবে ফিজিক্যালি সে অ্যাসাল্টেড হচ্ছে না, কিন্তু সে ক্যান নট এক্সপ্রেস, সে বলতে পারছে না, এক্সপ্রেস করতে পারছে না। তাহলে তারা ওয়েট করছিল, অপেক্ষা করছিল একটা প্রতিবাদ হোক। তবে সেই প্রতিবাদটা এরা করতে জানে, সেটা আজকে প্রমাণিত হলো। একেবারেই এইরকম স্লোগান দেওয়া টেলিভিশনের সামনে যে কোনো, আমাদের পার্টি সিপিআইএম, যারা আমরা মহিলা পুরুষকে সমানভাবে আমরা মনে করি, আমাদেরও দেখেছি যখন প্রেস কনফারেন্সে একজন মহিলাকে তোমরা দেখেছো? আমরা দেখেছি কোন একজন মহিলা থাকে বসে? সব আমরা পুরুষরাই কিন্তু প্রেস কনফারেন্স থাকি একদম। কোন মহিলাকে আমাদের দে ক্যান নট স্পিক, তারা পারে না, তারা জানে না, এরকম একটা ভাব তাদের। আমি চা বাগানের শ্রমিকদের আমি দেখেছি 70% ওয়ার্কার হচ্ছে চা বাগানের শ্রমিক, মেয়ে, তারা হচ্ছে মেয়ে। কিন্তু কটা ওদের ইউনিয়নের নেতা আছে, মহিলা নেতা কটা আছে? অনেক সময় চা বাগানের শ্রমিক নেতারা মালিকদের সঙ্গে ভেতরে ভেতরে আঘাত করে, আর অনেক মহিলা শ্রমিকরা বলছে আমরা মানব না এই চুক্তি। এবার হলো একটা অনেকগুলো চা বাগানে এটা হলো। তো আমাদের মনে করতে হবে, যদি আমরা মহিলাদের নেতৃত্বে, মহিলারা ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে অনেক অংশগ্রহণ করেছে। মহারাষ্ট্রে একটা বিরাট আন্দোলন হয়েছিল, এই যে একটা কথা বলে না, একটা বিরাট পরিবেশের আন্দোলন হয়েছিল, মেয়েরা গাছগুলোকে না এরকম করে জড়িয়ে ধরেছিল, চিকপো আন্দোলন। একদম, এই যে চিকপো আন্দোলন হয়েছিল মেয়েরাদের। মৃণাল গোড়ে বলে একজন ছিল মহারাষ্ট্রের মহিলা নেত্রী, বিশাল মেয়েদের আন্দোলন করেছে, মেয়েরা সে আন্দোলন করেছিল। আমাদের এখানকার তেভাগা আন্দোলন হয়েছিল, সে তেভাগা আন্দোলনের মেয়েদেরই সবচেয়ে বড় ভূমিকা, ইরা মিত্র, এটা বিরাট ভূমিকা। কমিউনিস্ট পার্টির একজন নেতা ছিলেন, নেত্রী ছিলেন একজন মণিকুন্তলা সেন, তিনি হচ্ছেন 1952 সালে প্রথম, তিনি কমিউনিস্ট পার্টির এমএলএ হয়েছিলেন। 100 জন ক্যান্ডিডেট হয়েছিল, একজন মেয়ে মাত্র মহিলা ছিল। ও তখন প্রতিবাদ করে বলে আমি দাঁড়াবো না, কেন আমাদের আরো মহিলা কেন হবে না, হয়নি, সেবার একাই ও জিতেছিল। কিন্তু পরবর্তীকালে এটা বাড়ানো হয়েছিল, কিন্তু বাড়ানো হলেও কিন্তু যতটা নেতৃত্বে আসা দরকার, একটা কমিটির মেম্বার বানিয়ে দিলাম তা নয়, যাতে ওরা ডিসিশন মেকিং এ এরা থাকে। অনেক আজকে প্রশ্ন উঠেছে মেয়েদের জন্য আলাদা ট্রেড ইউনিয়ন। আচ্ছা, 90% হচ্ছে আনঅর্গানাইজ সেক্টরের কাজ করে সবাই, আর মেয়েরা যত কাজ করে সব আনঅর্গানাইজ সেক্টর। কজনের কটা ট্রেড ইউনিয়ন আছে মেয়েদের? এই নার্সিং হোমে কাজ করে কটা ট্রেড ইউনিয়ন আছে? তোমরা যে কাজ করো তোমাদের কটা ট্রেড ইউনিয়ন আছে? কটা অধ্যাপক শিক্ষিকা তাদেরকে কথা বলা কটা আছে? অনেক শিক্ষিত ট্রেড ইউনিয়নের মধ্যেও দেখা যায়, কিন্তু মেয়েরা পারে, দে ক্যান নট, না দে ক্যান। একদম, এই যে কথাটা, অনেক কথা আছে। সাবঅল্টার্ন তাদেরকে, একটা মেয়ে গায়ত্রী চক্রবর্তী একটা ঘটনাটা বলেছিল, কেন তার জীবনে একটা ঘটনা ঘটেছিল, সেই ঘটনাটা নিয়ে একটা মেয়েদের যদি কিছু হয়, তখনই কিন্তু কিছু মানুষ তাকে বলা হয় এই মেয়েটা না চরিত্র ভালো না। এই যে কথাগুলো যে বলে, আজকে কিন্তু দেখা যাচ্ছে যে এখন ওই যে গায়ত্রী চক্রবর্তী স্পিভাক বলছে, একজন অনুসরণ পার্টির একজন বিপ্লবী, তাকে বলা হয়েছিল একজনকে, সাহেবকে মারার জন্য, কিন্তু ও যখন গুলিটা চালিয়েছিল গুলিটা লক্ষ্যভ্রষ্ট হয়েছিল, সাহেবটা মারা যায়নি। কিন্তু ওই যে অনুসরণ পার্টির নিয়ম ছিল যে তুমি যে মারতে পারলে না, যখন ব্যর্থ হলে তখন তো ওকে সুইসাইড করবে, যখন প্রীতিলতা ওয়াদ্দেদার সুইসাইড করেছিল। তো ওই মেয়েটা কিন্তু 18 বছর বয়স, 17 বছর বয়সে সে সুইসাইড করেছিল। সুইসাইড করার পর সবাই কি বললো? সবাই বলে সুইসাইড করেছে, প্রেমে ব্যর্থ হয়ে সুইসাইড করেছে। 50 বছর পরে জানা গেল ও একজন বিপ্লবী ছিল। এতদিন পর্যন্ত বাড়ির লোক না কাউকে বলিস না চেপে থাকা। তাহলে এই যে বিষয়টা, তাহলে এম্পাওয়ারমেন্ট, এই মহিলাদের যদি না করা যায়, এবং বামপন্থী দলগুলোকে যদি আমাদের এগোতে হয়, অবশ্যই করতে হবে। মেয়েদের সামনে না আনলে কখনোই কিন্তু বামপন্থী আন্দোলন শক্তিশালী হবে না।
আরেকটা জিনিস স্যার যেটা আমি অবজার্ভ করেছি যে উইমেন এম্পাওয়ারমেন্টের জন্য ওদেরকে একটা সার্টেন রিজার্ভেশন দেওয়া হচ্ছে। এই যে আমাদের যখন ইলেকশনগুলো হচ্ছে ওয়ার্ড কাউন্সিলর চুজ করার জন্য, সেখানে একটা মানে ক্রাইটেরিয়া হয়ে যাচ্ছে যে এই কটা ওয়ার্ডে মহিলা কাউন্সিলর ইলেক্টেড হবে আর এই কটা ওয়ার্ডে পুরুষরা। কিন্তু সেক্ষেত্রেও আমরা দেখছি যে মহিলা কাউন্সিলর যারা ভোটে দাঁড়াচ্ছেন তাদের হাজবেন্ড আগে কাউন্সিলর ছিল, এবার পরবর্তীকালে যখন সেই মহিলাটা দাঁড়াচ্ছে ভোটে আর কাউন্সিলর হয়েও যাচ্ছে, তারপরেও কিন্তু কারো কোনো অফিসিয়াল কাজের জন্য যদি কাউন্সিলরকে মিট করতে হয়, মহিলাটির সঙ্গে নয় তার হাজবেন্ডের সঙ্গে করতে হচ্ছে। সে কথা বলে মহিলাটির সঙ্গে মহিলাটির জাস্ট একটা সাইন নিতে হচ্ছে। আপনার আমাকেই বলুন, মানে হাজবেন্ড বলছে আমাকেই বলুন। এটা নিয়ে আমরা একটা ইয়েও দেখেছি, ওয়েব সিরিজও দেখেছি, পঞ্চায়েত। তো কেন স্যার, কেন হচ্ছে এটা? একদম তুমি যে কথাটা বলে আমারই, আমি তো এটাই 1992 সালে সংবিধানের 73 এবং 74তম সংবিধান সংশোধন হয় এবং তারপরেই হচ্ছে মহিলাদের জন্য 33% রিজার্ভেশন, 1/3 রিজার্ভেশন হয় পঞ্চায়েতে এবং পৌরসভাতে। এমনকি তাদের মধ্যে আবার শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব থাকলে তাদেরও 1/3 মহিলাদের মধ্যে রিজার্ভেশন থাকে। এইটা আমার মতে ভারতবর্ষের সংবিধান তো 100 বারের উপরে সংশোধন হয়েছে, এটা একটা বিপ্লবী রেভলিউশনারি একটা অ্যামেন্ডমেন্ট, কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট। এটা সত্যি খুব ভালো। কিন্তু তুমি যেটা বললে এটা আজও চলছে, প্রায় 25-30 বছর হয়ে গেল, আজও চলছে। এটা কিরকম ভাবে চলছে? প্রথম কথাটা যেটা হচ্ছে পুরুষের সিট, কেউ কেউ বলতো না, এরকম বলছে আমারটা না মহিলা হয়ে গেছে, এরকম বলতে মহিলা হয়েছে, তখন বলতে মহিলা হয়ে গেছে মানে এটা কি হচ্ছে, মেয়ে হয়ে গেছে। আমাদের মেয়ে হয়েছে তো ভালোই, বলছে না না আমার সিটটা মেয়ে হয়ে গেছে। চিন্তিত হয়ে গেল খুব, তাহলে কি করতে হবে, বউকে দাঁড় করাতে হবে। এবং প্রথম যেটা ছিল, সব মেয়েরা তা না, কিন্তু অনেকের ক্ষেত্রে একদম এরকম ক্ষেত্রে তার স্বামী কাজ করে, এখনো করে। পঞ্চায়েতে তো বসেই থাকে, ও মেয়েটা বসে থাকে, বউ বসে থাকে, ও কাজ করে, একদমই তাই। এবং সেটা এমনকি সরকার থেকে একটা পঞ্চায়েতের ট্রেনিং হচ্ছিল, সেই ট্রেনিং এ কারা যাবে বলছে, স্ত্রীরা যাবে না ওর স্বামীরা যাবে। স্বামীদের ট্রেনিং, যেহেতু ওরা মেনেই নিয়েছে যে স্বামী পঞ্চায়েতটা চালাচ্ছে, কেন হবে এরকম? ওটাই তো কথা, এইটা তো কনস্টিটিউশনকে এটাকে ভায়োলেশন হচ্ছে, এইটা তো হচ্ছে। এটা এইগুলোকে নিয়ে মেয়েদেরই আন্দোলন করা উচিত। সেই আন্দোলনটা হচ্ছে মহিলার সমিতি, এটাকে নিয়ে অনেক বড় আন্দোলন করা উচিত, যে কেন এটা হবে। সে নিজেই করবে, তার সেই অ্যাবিলিটি আছে, তার সেই ক্ষমতা আছে, কেন সে সাবঅর্ডিনেট হয়ে থাকবে, কেন? সেটাই। এবং তারা যে পারে এটা অভয় আন্দোলন, তো সেটা প্রমাণ করে দিয়ে গেল। হ্যাঁ, আমরা সব বয়সী নারীদেরই দেখেছি যে আন্দোলনে তারা পার্টিসিপেট করেছে। আমাদের বাড়ি যে কাজ করে, সেও বলছে বাড়িতে বলছে আমি যাচ্ছি, কোথায় যাচ্ছি, ও মিছিলে যাচ্ছে। কোনোদিন অন্য ক্ষেত্রে হয়নি, এটা হয়েছে। কিন্তু এটা একটা স্পন্টেনিয়াস, কোনো পলিটিক্যাল পার্টি নেতৃত্ব দেয়নি, কোনো অর্গানাইজ না। সেটা নিয়ে একটা থিওরি আছে, এই যে তুমি যেটা বললে না, এটাকে বলে রোজা লুক্সেমবার্গ এবং লেনিনের সঙ্গে একটা ডিবেট হয়েছিল। আচ্ছা, যে একটা রোজা লুক্সেমবার্গ মহিলা, একটা অল্প বয়সের দারুণ রেগুলেশন ছিল, তাকে মেরে ফেলেছিল, পরে এই ফ্যাসিস্টটা মেরে ফেলেছিল। উনি বলেছিলেন আন্দোলনের মধ্যে একটা স্বতঃস্ফূর্ততা চাই, আর লেনিন বলেছিলেন যে আন্দোলন হয় সংগঠিত চাই এবং তার জন্য একটা পার্টি চাই। আর উনি বলছেন না, এটা স্পন্টেনিটি চাই। স্পন্টেনিয়াস আন্দোলন হলে সবসময় জয় হবে তা না, কিন্তু স্পন্টেনিয়াস আন্দোলনের ক্ষেত্রে দেখা যাচ্ছে যত মহিলারা পার্টিসিপেট করছে, কেন পার্টিসিপেট করছে? সে মনে করছে এটা আমার কজ, সে মনে করছে যে আমি এখানে দুটো কথা বলতে পারি, আমি সেখানে একটা স্লোগান দিতে পারি। সে যখন, আমি দেখেছি স্লোগান দেওয়ার সময় একজনও কোনো নেত্রীরা কিন্তু স্লোগান দেয়নি, আমাদের মতন নেতারা কিন্তু কেউ স্লোগান দেয়নি, একেবারে সাধারণ মেয়েরা তারা স্লোগান দিচ্ছে, কত সুন্দর স্লোগান দিচ্ছে, টিভির সামনে কত সুন্দর তারা বলছে, তারা পারে। এইটা প্রমাণ আবার বলতে হবে, এই আন্দোলনটাকে মেয়েদের নিয়ে পুরুষদের দায়িত্ব নিতে হবে, যাতে মেয়েরা আন্দোলনের ময়দানে আরো বেশি করে আসে এবং পার্টি গণসংগঠনের নেতৃত্বে মেয়েরা অনেক বেশি আসে। যেটা হয়নি, এটা আমরাও কিন্তু পারিনি, আমাদেরও ব্যর্থতা এটা। এবারে আপনার কাছে যেটা জানতে চাওয়ার, যে আপনারা এতদিন ক্ষমতায় ছিলেন, সেটা কি করেছিলেন? না,
আমরা তো সরকারে ছিলাম, সরকারটা প্রতিষ্ঠিত হয়েছিল একটা আন্দোলনের মধ্য দিয়ে। বামফ্রন্ট সরকার 1977 সালে ক্ষমতায় এসেছিল, তার আগে 1967 সালে যুক্তফ্রন্টের সরকার হয়েছিল, 1969 সালে দ্বিতীয় যুক্তফ্রন্ট সরকার হয়েছিল, 1971 সালে বামফ্রন্ট সিপিআইএম একাই সংখ্যাগরিষ্ঠ অর্জন করেছিল, বামফ্রন্ট পঞ্চায়েত নির্বাচনে জয় হয়েছিল। কিন্তু কেন? কৃষক এবং শ্রমিকদের যে আন্দোলন, সেই আন্দোলনে বামফ্রন্টই প্রথম ভারতবর্ষের মধ্যে এই গ্রাম পঞ্চায়েত ব্যবস্থা চালু করেছিল। বামফ্রন্টই 1978 সালে পঞ্চায়েত চালু করেছিল, 1981 সালে পৌরসভা চালু করেছিল, এবং এই মহিলাদের রিজার্ভেশন কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্টের আগেই কিন্তু বামফ্রন্টই করেছিল স্বাভাবিকভাবে। আর তার সাথে আমরা গরিবদের এম্পাওয়ারমেন্ট, একটা ডেমোক্রেটিক ডিসেন্ট্রালাইজেশন, গণতান্ত্রিক বিকেন্দ্রীকরণ করেছিলাম। প্রতিটা মানুষ যাতে গণতন্ত্রটাকে উপভোগ করে, তাতে অন্যায়ের প্রতিবাদ করতে পারে। এমনকি আমরা মানুষের যে অধিকারটা, মর্যাদাটা দিয়েছিলাম, সেই মর্যাদা শুধু শাসক দলের না, বিরোধী দলকে আমরা সমান মর্যাদা দিয়েছিলাম। যারা বিরোধী দলের, আমরা যখন ক্ষমতায় এলাম তখন বিরোধী দল করে, বিরোধী দলেরও যারা জেলে ছিল রাজনৈতিক নেতা, তাদেরও আমরা মুক্ত করার চেষ্টা করেছিলাম। আচ্ছা। এবং তার সাথে সাথে আমরা বিরাট খাদ্য সমস্যা ছিল আমাদের সরকারে আসার আগে। আমরা খাদ্যে, ধান উৎপাদনে, মাছ উৎপাদনে, তরি তরকারি, সবজি, এগুলোতে আমরা সব স্বাবলম্বী আমরা হওয়া শুরু করলাম। এবং গ্রামের মানুষের মধ্যে একটা এম্পাওয়ারমেন্ট যেটাকে বলা হয়, ক্ষমতায়ন, সেটা আমরা করতে পেরেছিলাম। আমাদের বিরুদ্ধে কেউ কোনো দুর্নীতির কোনো অভিযোগই কেউ করতে পারবে না। আমাদের খুব ইজি অ্যাক্সেসেবল। আমরা কমিউনিস্ট পার্টির সর্বক্ষণের কর্মী হিসাবে আমরা কমিউনিস্ট পার্টি করি। কমিউনিস্ট পার্টি আমরা কখনো করিনি, রাজনীতি আমরা কখনো করিনি পয়সা রোজগার করার জন্য। আমরা রাজনীতি করে গেছি শুধু জনগণের সেবা করার জন্য। আমরা কোনো জাত নিয়ে, ধর্ম নিয়ে রাজনীতি করিনি। আমাদের পশ্চিমবঙ্গে একটা এক্সেপশনাল ছিল। আমরা শ্রমিকদের আন্দোলন, কৃষকদের আন্দোলন, উদ্বাস্তুদের আন্দোলন, এইগুলো আমরা করেছি। কোনো ধর্ম দিয়ে আমরা ভোট পাইনি, কোনো জাত দিয়ে আমরা ভোট পাইনি, কোনো টাকা খরচ করে আমরা ভোট পেয়েছি তা আমরা কিন্তু হয়নি। কিন্তু যেদিনই রাজনীতিতে, বাংলা রাজনীতি 2009 সাল থেকে জাত একটা ফ্যাক্টর হওয়া শুরু করলো, যেদিনে একটা ধর্ম একটা ফ্যাক্টর হওয়া শুরু হলো, সেই জায়গাটা কিন্তু আমরা টিকে থাকতে পারিনি। তাহলে কেনই আমরা পারলাম না? আমরা যে ক্লাস শ্রেণী আন্দোলন যেটা আমরা করে এসেছি, সেই শ্রেণীর মধ্যে জাত এবং ধর্মটা প্রাধান্য পেল, আইডেন্টিটি পলিটিক্সটা একটা গুরুত্ব পেয়ে গেল। সেই কারণেই আমাদের প্র্যাকটিক্যালি মানুষের কাছে তখন, যেটা কোনোদিন ছিল না, মানুষ অনেক বেশি বিভ্রান্ত হলো। আমরা সেই বিভ্রান্তিটা আমরা করতে পারলাম না, দূর করতে পারলাম না। তার সঙ্গে দুর্নীতি। আমি একটা কথা বলছি যে আজকে যে এই যে সরকার 14 বছর হয়ে গেছে, তৃণমূল কংগ্রেসের সরকার, সেই সরকারে তুমি যদি দেখো, এরা এক একজন এত অল্প সময়ের মধ্যে কত টাকার মালিক হয়েছে, প্রচুর। এবং অর্থনীতিতে ভাষায় বলে একটা রেন্ট সিকিং এবং করাপশন, একটা সংগঠিত একটা হিংসার শক্তি, একটা কি বলবো, একটা আধিপত্যের যে শক্তি, এরা এটাকে সৃষ্টি করেছে। এবং সেটা করে, এবং যাকে অর্থনীতি ভাষায় বলে এটা ফ্র্যাঞ্চাইজি পলিটিক্স বলে, এই ফ্র্যাঞ্চাইজি পলিটিক্সটা করে তারা কিন্তু আজকে দেখা যাচ্ছে প্রচুর টাকার মালিক হচ্ছে। কত টাকার মালিক? এরা 2011 সালের প্রথম নির্বাচনে আসে, তখন ওদের যত এক একজন বিধায়কের যত টাকা ছিল, গ্রামের ক্ষেত্রে দেখা গেল 2021 সালে গিয়ে সেটা তার বেশি, গ্রামের ক্ষেত্রে 33 গুণ তাদের আয় বেড়ে গেছে, শহরের ক্ষেত্রে 14 গুণ আয় বেড়ে গেছে। কিন্তু তারা কোনো উৎপাদন করে এটা হয়নি, কোনো টিচারি করে, মাস্টারমশাই করে, সরকারি চাকরি করে হয়নি, শুধু ধান্দা করে হয়েছে, শুধু জমির দালালি করে হয়েছে, শুধু প্রমোটারি করে হয়েছে, সরকারি অর্থ আত্মসাৎ করে হয়েছে, চাকরি চুরি করে হয়েছে। তবে এই অভিযুক্ত আজকে মন্ত্রীরা পর্যন্ত অভিযুক্ত, এমএলএ অভিযুক্ত, ভাইস চ্যান্সেলর অভিযুক্ত। কোনোদিন হয়েছে নাকি পশ্চিমবঙ্গে এই জিনিস? আমাদের সময় নেই। সেই জন্য আমরা 34 বছর আমরা ক্ষমতা ছিলাম। কিন্তু ওরা কিছু মানুষকে বিভ্রান্ত করে তারা সরকারে এসছে ঠিকই, কিন্তু একদিন না একদিন মানুষ সেটা বুঝবে,
বুঝতে পারবে এবং বুঝাতে আমাদের হবে, সবার সহযোগিতা সমর্থনও আমরা চাই। কিন্তু এই একজন নেতাকে দেখলাম আমি, এখন তৃণমূল, কংগ্রেস থেকে তৃণমূলে গেছে, উনি বলছেন রাজনীতি করতে গেলে একটা সরকারি দল ছাড়া রাজনীতি করা উচিত না। এটা মানেটা কি? তার মানেটা হচ্ছে তারা যায় রাজনীতি করতে, অর্থ রোজগার করার জন্য রাজনীতি করতে চায়। তাহলে এই কথা বলতে পারেন কখনো? এই গরিব ঘটনাগুলো ঘটছে। তো আমাদের একটা নীতি আছে, আমাদের একটা আদর্শ আছে, সেই নীতি আদর্শের ভিত্তিতে আমরা আছি। ওদের কোনো নীতিও নেই, কোনো আদর্শ নেই। আজকে যে এই যে বিজেপি সারা ভারতবর্ষে যে একটা কঠিন অবস্থা সৃষ্টি করেছে, তার বিরুদ্ধে যদি লড়তে, আমরা এই যে বামপন্থীদের ফিরে আসাটা দরকার, এই বামপন্থীদের ফিরে আসাটা কিন্তু আমাদের জন্য না, সিপিএম এর জন্য না, মানুষের জন্য, সারা দেশের জন্য বামপন্থীদের ফিরে আসাটা ভীষণ দরকার। এটার জন্য আমরা বলি এই কথাগুলি, সবার সহযোগিতা আমরা। স্যার, আমরা দেখছি যে ইউথ, আমাদের কান্ট্রির যে ইউথরা, তো তারা তো বেশ শিক্ষিত, তারা বেশ পড়াশুনো করেছে, তো তার সত্ত্বেও কেন তারা আপনাদের ইডিওলজিতে বিলিভ না করে তারা এই কারাপশনের প্রতি, মানে এবার আমরা যারা দেখছি যে যেই পার্টিগুলো জিতছে, বিপুল ভোটে জয়ী হচ্ছে যারা, তারা তো কমপ্লিটলি কারাপ্টেড। তো আমাদের যে নিউ জেনারেশনরা, ওরা তার সত্ত্বেও এই ধর্ম এইসব নিয়ে পলিটিক্স করছে, কিন্তু আপনাদের ইডিওলজি যেটা এত মানে ক্লিয়ারলি স্টেট করলেন আপনি, সেটার প্রতি অ্যাট্রাক্টেড হচ্ছে না কেন? কিছুটা তো আমাদের ব্যর্থতা, আমরা এই মানুষদেরকে অ্যাট্রাক্ট করতে পারছি না। কিন্তু তার মানে এটা নয় আমাদের যে নীতি, বৈজ্ঞানিক সমাজতন্ত্র যে নীতিটা আমাদের আছে, মার্ক্সবাদ লেনিনবাদ, এটা ভুল, এটা কেউ বলতে পারবে না। যারা মনে করেছিল এন্ড অফ, মানে কি বলবো এটাকে, ওই ফুকুয়ামা একটা কথা বলেছে, এন্ড অফ হিস্ট্রি, ইতিহাসের পরিসমাপ্তি হয়ে গেল। ফুকুয়ামা আমাদের কথাটা বলেছিল যখন সমাজতান্ত্রিক দুনিয়ার সোভিয়েত রাশিয়া যখন পতন ঘটলো, তখন কি বলেছিল? শেষ কথাটা বলবে পুঁজিবাদ, ধনতন্ত্র। আজকে পৃথিবী ব্যাপী কি দেখা যায়, কোন পুঁজিবাদী দেশে ট্রাম্প পর্যন্ত, আজকে ট্রাম্পের এখানে বিরাট ভাবে আন্দোলন কিন্তু হচ্ছে। কোন পুঁজিবাদী দেশ বলতে পারবে না সেখানকার গরিবরা, অভিবাসিতরা, বস্তির লোকরা, কলোনির লোকরা এরা খুব ভালো আছে, কেউ বলতে পারবে না। অথচ মানুষের মধ্যে নানা ধরনের সাম্প্রদায়িকতা করে, মৌলবাদ করে, আইডেন্টিটি পলিটিক্স করে, অর্থের প্রলোভন দিয়ে মানুষকে তারা বিভ্রান্ত করছে। আজকে তো কোথাও কোনো চাকরিও হচ্ছে না, তখন তারা মনে করছে তারা মনে করছে ধান্দা করে কিছু রোজগার করতে হবে। সরকারের কিছু অর্থ সেটা কি বলবো, নিচু তলায় সেটা চলে যাবে, এরকম ভেবে সেইখান থেকে অর্থ কামিয়ে কিছু আমি রোজগার করব, এরকম একটা অংশ হয়ে যাচ্ছে। এবং তাই হয়ে যাচ্ছে শাসক দলের, এই তৃণমূল কংগ্রেস বা বিজেপির মতন দলের একটা শক্তি হয়ে যাচ্ছে তারা। তো আমাদের ব্যর্থতাটা হচ্ছে এইটাই, আমাদের উচিত হচ্ছে, এত মানুষ আছে যারা সংগঠনের বাইরে রয়েছে, অসংগঠিত আছে, তাদেরকে নিয়ে আসা, তাদের দৈনন্দিন বিষয়গুলিকে নিয়ে আলোচনা করা। ধর্ম সম্পর্কেও আমরা কোনো ধর্মকে ঘৃণা, আমরা কোনো ধর্মের পক্ষেও নই, আমরা কোনো ধর্মের দিকে আমরা ঘৃণাও করি না, বিদ্বেষ আমরা ছড়াই না। আমরা এটা পরিষ্কার মনে করি, ধর্ম হচ্ছে ভারতবর্ষের, বাংলার মানুষের দৈনন্দিন জীবনধারার একটা অঙ্গ, পার্ট এন্ড পার্সেল। ধর্মকে আমরা কখনোই কেউ অস্বীকার করি না। কমিউনিস্ট পার্টি করার জন্য ধর্মে বিশ্বাস করা যাবে না, এই কথাটা আমরা কখনো বলি না। যারা ধর্মে বিশ্বাস করে তারাও থাকতে পারে, ধর্মে যারা বিশ্বাস করে না তারাও থাকতে পারে। কিন্তু প্রচারটা এরকম ভাবে করা হচ্ছে যেটা আমরা ধর্ম বিরোধী, কখনো না। যারা ধর্ম করে তাদের প্রতি আমাদের পূর্ণ শ্রদ্ধা আছে, যারা ধর্ম করে না তাদের প্রতি আমরা শ্রদ্ধা আছে। কারণ কি ধর্ম কমপ্লিটলি, ধর্ম জিনিসটা একটা পার্সোনাল চয়েস, একেবারে ব্যক্তিগত। সুতরাং ধর্মকে নিয়ে আমরা শুধু একটা জিনিসই কথাটা বলি, যেটা নেহরু এই কথাটা বলেছিলেন, রাজনীতির আঙ্গিনাতে যেন ধর্ম না আসে, ধর্ম যেন রাজনীতির সঙ্গে কোনো না হয়, না মেলে, রাষ্ট্র থেকে যেন ধর্মটা আলাদা থাকে, এইটাই হচ্ছে কথা। আবার রাষ্ট্র ধর্মের ক্ষেত্রে কখনো কখনো হস্তক্ষেপ করতে পারে, প্রয়োজন হলে হস্তক্ষেপ করবে। স্বামী বিবেকানন্দ কি বলছে, তিনিও তো হিন্দু ধর্মের কথা বলতে গিয়ে শিকাগোতে বক্তৃতা দিয়েছে। শিকাগোতে বক্তৃতা তার গুরুত্বপূর্ণ লাইনটা কি ছিল? ভারতের সমস্ত ধর্মের সবচাইতে বড় বিষয়টাই হচ্ছে
হিউম্যানিটি, তাদের একটা মানবিকতা তাদের মধ্যে আছে, এবং তাদের তাদের একটা কি বলবো এটাকে একটা যে একটা একটা সহ্য, মানে তার মধ্যে মানে মানে টলারেন্স থাকে, টলারেন্সটা হচ্ছে ভারতের ধর্মের একটা বড় বিষয়। এটা ভুলে যাচ্ছে, এটাকে ধর্মটাকে শুধুমাত্র রাজনীতির সাথে ব্যবহার করছে, আর কিচ্ছু। আর এই ধর্ম ব্যবহার, ধর্ম মানে আমাদের মাস্টারের কাছে সবাই ছোটবেলায় শুনলাম, ধর্ম মানে হচ্ছে ঝি ধাতু মনন। যে রবীন্দ্রনাথের একটা গান আছে না, যে আমরা বলি না আনন্দ লোকে মঙ্গলা লোকে, হ্যাঁ, তো ওই গানে আমি ওই গানটার একটা লাইন আছে, সেই লাইনটাকে আমি যদি দেখা যায় তাহলে কি বলা যাবে, স্নেহ প্রেম ও দয়া ভক্তি কোমল করে প্রাণ, স্নেহ প্রেম ও দয়া ভক্তি কোমল করে প্রাণ। এই যে কথাটা, মানে আমার মাকে আমি জিজ্ঞেস, তুমি কেন ধর্ম করো? মা তো তোদের মঙ্গল কামনা করার জন্য, মারা মঙ্গল কামনার জন্য ধর্ম করছে, কিন্তু আজকে ধর্ম করছে রাজনীতির জন্য। তাহলে আজকে যে রবীন্দ্রনাথ যে কথাটা বলেছিলেন, স্নেহ প্রেম ও দয়া ভক্তি কোমল করে, আমার মনটাকে কোমল করে, সেই জন্য তো ধর্ম এটা করছে না, রাজনীতির জন্য করছে। এই জায়গায় আমাদের আপত্তি, এই জায়গাটাই আমাদের আপত্তি। আমরা তো কখনো এটা বলি না, ধর্ম যে কেউ করতে পারে, কোনো ব্যাপারই না এটা। আর এই ধর্ম ব্যবহার করেই আমাদের ইন্ডিয়াকে কিন্তু, হ্যাঁ অবশ্যই, এটা তো অবশ্যই কেউ কখনোই, কিন্তু আজকে ধর্মের নাম করে রাজনীতি হচ্ছে, ধর্মীয় উন্মাদনা কেন্দ্র করে আজকে ফ্যাসিবাদ, একটা নব্য ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করার চেষ্টা হচ্ছে, যা আজকে হচ্ছে বিভিন্ন ইসরায়েলের দ্বারা, যা প্যালেস্তাইনের উপর প্রতিদিন গাজার উপরে যে হত্যা হচ্ছে, তো কিভাবে করা হচ্ছে, একটা ধর্মের প্রতি ঘৃণা থেকে এটা করা হচ্ছে। কিন্তু মানুষ বারবারই এটা ভুলে যাচ্ছে যে তার আগেও কিন্তু মানে ধর্ম এক্সিস্ট করতো, কিন্তু তখন তো আমরা সবাই একসাথে ছিলাম মিলেমিশে। ভারতবর্ষে যদি দেখা যায়, ভারতবর্ষে তো বহু বৌদ্ধ, হিন্দু, মুসলমান থেকে শুরু করে পার্সি, এরকম অনেকেই তো রাজা ছিল। কখনো কিন্তু ধর্ম নিয়ে কিন্তু কোনো সাম্প্রদায়িক দাঙ্গা হয়নি, ধর্ম নিয়ে কখনো বিরোধ হয়নি। কখনো হয়েছে যখন ব্রিটিশরা ভারতবর্ষে এসেছে, ব্রিটিশরা এই দুটো ধর্মকে ব্যবহার করলো, মানুষের মধ্যে বিরোধটাকে জাগিয়ে দিল, একদমই তাই। ইভেন কি আমরা দেখেছি যে জম্মু অ্যান্ড কাশ্মীরে, যেখানে মোস্টলি পপুলেশনটা ছিল মুসলিম পপুলেশন ছিল, কিন্তু সেখানে যে রাজা ছিল তিনিও ছিলেন হিন্দু। হ্যাঁ, তো সেক্ষেত্রে তো সব ঠিকই চলছিল। তারপরে ব্রিটিশরা এসে, আরে হিন্দু যে রাজা সে চাইছিল স্বাধীন থাকবে, আর মুসলমান যে ছিলেন শেখ আব্দুল্লাহ, উনি বললেন আমি ভারত ভুক্তি চাই। আজকে যদি সেই সময়তে ওই সময়তে যদি শেখ আব্দুল্লাহর এনসি পার্টি যদি ওই আন্দোলন গড়ে তুলতো, তাহলে কাশ্মীর তো ভারতের সঙ্গে যুক্ত হতো না, কাশ্মীর তো তখন পাকিস্তানে চলে যেত। তাহলে আজকে এরা বলে কিছু কিছু মানুষ এই আজকে কাশ্মীরের বিষয়ে সম্পূর্ণভাবে তারা দায়ী করে নেহরুকে, আর দায়ী করে হচ্ছে এই মুসলমানদের দায়ী করা হয়। এটা তো না, আজকে এই যে যুদ্ধটা হলো, এই যুদ্ধে তো কাশ্মীরের লোকেরাই তো জঙ্গিদের সবচাইতে বেশি বিরোধিতা করেছে, তারাই তো পাকিস্তান বিরোধী তারা স্লোগান তারা তো তুলেছে, এটাকে অস্বীকার করা যায় কখনো? ওই একটা মুসলিম মেয়ে সোফিয়া, সে যেভাবে কথাটা বলেছে, আমাদের একটা ধর্মনিরপেক্ষ ভারতবর্ষের তো ধর্মনিরপেক্ষ ভ্যালুজ আছে, একটা মূল্যবোধ আছে, এই মূল্যবোধটাকে আমাদের রক্ষা করতে হবে। এবং এটা কখন ওরা চেয়েছিল, পহেলগাঁওয়ে ঘটনাটা ঘটিয়ে ভারতবর্ষে একটা হিন্দু মুসলমান দাঙ্গা করতে চেয়েছিল, সেটা পারেনি এবারে করতে। সব পলিটিক্যাল পার্টি কিন্তু আজকে সরকারের দাঁড়িয়েছে, এটাকে অস্বীকার করতে পারবে কেউ? এটা ধর্ম ভিত্তিতে হয়নি, এটা নানা ধর্মের মানুষ, নানা জাতের মানুষ, নানা রাজনৈতিক মতের মানুষ, তারা সবাই ঐক্যবদ্ধ হয়ে তারা জঙ্গি সন্ত্রাসবাদের বিরোধিতা করেছে। কেউ শান্তিও চেয়েছে, সম্প্রীতিও চেয়েছে, এবং আজকে শান্তিটা প্রতিষ্ঠিত হয়েছে। আমরা সবাই চাই দুদেশেই শান্তি থাকুক, কিন্তু জঙ্গিপনার বিরুদ্ধে এবং তার সঙ্গে সন্ত্রাসবাদের বিরুদ্ধে আমাদের সবাইকে লড়তে হবে। জঙ্গিপনা, সন্ত্রাসবাদ, এর সঙ্গে কোনো সন্ত্রাসবাদের বা জঙ্গিদের এর কোনো ধর্ম থাকে না, এদের কোনো ধর্ম নাই। এই কথাটা বারবার করে বলেছে না, ওই যে মেয়েটা যে মারা গেছে, স্বামী মানে সেই মেয়েটা কি কথা বলেছে, কি নলেখা এর হরিয়ানার যে মেয়েটা। সেই জন্য এই কথাগুলো অনেকেই আবেগে, ধরুন যুদ্ধ হলেই না একটা মানুষের মধ্যে একটা যুদ্ধান্মদা, এটা একটা কি বলবো এটাকে, এটা আবেগের সৃষ্টি করে, এই একটা ভুল আবেগ, এই আবেগ দিয়ে মানুষকে বিভ্রান্ত করা হয়।
তো যেটা রবীন্দ্রনাথ কিন্তু এইসবের আগে বিরুদ্ধে ছিলেন, যুদ্ধ উগ্র জাতীয়তাবাদ ভালো, কিন্তু উগ্র জাতীয়তাবাদটা খুব খারাপ, এটা রবীন্দ্রনাথ বলেছিলেন। তো আপনি কথা বলতে গিয়ে অনেকবার দুর্নীতির কথা বলেছেন, তো এই দুর্নীতির প্রসঙ্গে যদি আসি তাহলে বলা যায় এখন বর্তমানে কিন্তু দুর্নীতির বাজার বেশ গরম। এই চাকরি চুরি থেকে শুরু করে নানান ধরনের চুরি, ব্যাংকের টাকা চুরি থেকে শুরু করে বিদেশে পালানো, তবুও যে দলের বিরুদ্ধে অভিযোগ করেন আপনারা, তারা আবার ভোটে যেতে বারবার সেটা তো আমারও অনেকেই প্রশ্ন, আমারও তো এটাই প্রশ্ন যে সত্যি তো দুর্নীতিটা আজকে দুর্নীতি একটা ইনস্টিটিউশন হয়ে গেছে, দুর্নীতি একটা প্রাতিষ্ঠানিক স্বীকৃতি পেয়ে গেছে, যে রাজ্যের শিক্ষামন্ত্রী, উপাচার্য, এমএলএ, নেতা তারা সরাসরি ভাবে দুর্নীতিগ্রস্ত চোখের সামনে মানুষ এটা দেখেছে, অথচ দেখা যাচ্ছে সেই দুর্নীতির টাকার একটা অংশ পার্কুলেট করছে কিছু মানুষের কাছে, তলিয়ে যাচ্ছে তাদের হাতে, বা কিছু একটা সুবিধা পাচ্ছে, এবং সেটা পাওয়ার জন্য তারা সরকারি দলকেই তারা 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 ভোট দিচ্ছে। কিন্তু এইটার মধ্য দিয়ে যেটা হয়েছে, এটাকে আমি একটা লেখা লিখেছি, এটা আজকে না অন্যদিন আমি এটা বলবো, আমি একটা বড় আর্টিকেল লিখেছি, সেটা হচ্ছে হোয়াই দ্য স্লোয়িং ডাউন অফ মানে জিডিপি গ্রোথ রেট অফ ওয়েস্ট বেঙ্গল ডিউরিং দ্য পিরিয়ড অফ তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেসের এই সময়তে কিভাবে আর্থিক গতিবৃদ্ধি যাকে বলা হয় এই জিএসডিপি বা জিডিপি, সেটা কেন কমে যাচ্ছে, কেন আগের তুলনায় অনেক বেশি কমে যাচ্ছে কেন? তার মেইন কারণ হচ্ছে এটাকে বলে রেন্ট সিকিং, তার এটা মেইন কারণ হচ্ছে দুর্নীতি। দুর্নীতি দিয়ে যে আয়টা হয় না, যেটা তোমরা তো কেউ ইকোনমিক্সের না, তাতে অর্থনীতিতে একে বলে দুর্নীতিতে যে আয়টা হয় সেটা কখনো ইকোনমিক গ্রোথের সঙ্গে অ্যাডেড হয় না। আমি এটা লিখেছি, এটা আজকে আর অনেক সময় অনেক লেগে যাবে, এটা বলতে বলছি না, পরে একদিন বলা যাবে এটা। তো সেই জন্য দুর্নীতির উপর ভিত্তি করে একটা সরকার চলছে, একটা রাষ্ট্র চলছে আমাদের দেশে। এই দুর্নীতিটা দুরকম, একটাকে বলে না, একটা হচ্ছে ক্রনিক ক্যাপিটালিজম, আরেকটাকে বলে একটা কর্পোরেট ক্রনি ক্যাপিটালিজম, একটা নন কর্পোরেট ক্রনি ক্যাপিটালিজম। গ্রামাঞ্চলে একটা নন কর্পোরেট ক্রনি ক্যাপিটালিজম গ্রো করে গেছে, এবং তারা এমন ধরনের তা উভয়ই কিন্তু এরা সরকারকে, রাষ্ট্রকে ব্যবহার করছে, এরা পঞ্চায়েতকে বা পৌরসভাকে ব্যবহার করছে, কিছু নেতাদের এরা ব্যবহার করছে, করে প্রচুর টাকার মালিক হয়ে যাচ্ছে। সেই টাকা ডিস্ট্রিবিউশন করে আবার তারা রাজনৈতিক একটা আধিপত্য, একেবারে হেজিমনি, এই হেজিমনি বা আধিপত্যটাকে তারা বিস্তার করেছে। আমি এটা নিয়ে একদিন পর বলবো, আমি এই জন্যই বললাম এটার বিরুদ্ধে আমাদেরকে মানুষকে সচেতন করতে হবে। তো আপনারা তো যখন বামপন্থী বা বামপন্থার সময় দীর্ঘ সময় আপনারা কিন্তু ক্ষমতায় ছিলেন, এবং শুধু ক্ষমতায় ছিলেন না, ক্ষমতায় থেকে বিভিন্ন প্রান্তিক মানুষদের জন্য আপনারা কাজ করেছেন, সংখ্যালঘু যারা রয়েছে তাদের জন্য, কিন্তু সেই সমস্ত সম্প্রদায়ের জন্য আপনারা কাজ করেছেন। কিন্তু একটা সময় পর দেখা গেল তারা আপনাদের থেকে মুখ ফিরিয়ে নিল, এটা কেন? এটা তো আমাদের গভীরভাবে ভাবতে হবে। এখনো তো আমরা যে আন্দোলন করি, এদের জন্যই তো আমরা আন্দোলন করি, একদম, কিন্তু আমাদের গভীরভাবে ভাবতে হবে তারপরেও কেন এই লোকদেরকে আমাদের পক্ষে আনতে পারছি না কেন। এখানে আমাদের একটা সবচেয়ে বড় জিনিস, একটা জনবিচ্ছিন্নতা আছে। আচ্ছা, সেই জন্য আমাদের যেটা করতে হবে, শুধু ক্রাউড না, গো টু দ্য মাসেস, জনগণের কাছে আমাদের আরো বেশি করে যেতে হবে, এবং সেই জন্য ওদের কাছে আমাদের নিবিড়ভাবে যেতে হবে। শুধু আমাদের বক্তৃতা দিয়ে গেলেই চলবে না, ওদের কথাটাও শুনতে হবে। এই কথাগুলো আমরা শোনার জন্য আমাদের পেশেন্স চাই, আমাদের ধৈর্য চাই, এবং কেন ওরা আমাদের ভুল বুঝছে, কেন ইন্টারেক্টিভ মিটিং, ইন্টারেক্টিভ আলাপচারিতা, যে তোমাদের সঙ্গে যেরকম ভাবে করছি, তোমাদের কাছে আমিও অনেক তো কিছু জানতে পারলাম, শিখতে পারলাম, হয়তো আরো 5 জনের সঙ্গে কথা বলে হয়তো আরো জানতে পারবো। আগে আমরা সেগুলো অনেকটাই ভুলে গেছিলাম। সেটা করা কমিউনিস্ট পার্টি মানেটা হচ্ছে গো টু দ্য পিপল। জ্যোতি বসু সবসময় বলতেন গো টু দ্য মাসেস, জনগণের কাছে যাও, জনগণের কাছ থেকে শেখো। শুধু ক্রাউড মানে কি আমাদের নিজস্ব, আমাদের ক্রাউড দিয়ে নিজস্বতা দিলে হবে না, জনগণের কাছে যেতে হবে এবং জনগণের কথাটা শুনতে হবে। এটা একতরফা হবে না, উভয় তরফা করতে হবে। এইখানে আমাদের অনেক বেশি ঘাটতি আছে, এই ঘাটতিটাকে দূর করতে হবে, আমাদেরকে গভীরে যেতে হবে। এই জন্যে তো কি মনে হয় বামপন্থী আবার ফিরে আসতে কতটা সময় লাগবে? ফিরে আসতে কতটা সময় এটা বলছি না,
বামপন্থীদের ফিরে আসা মানে শুধু সরকারে না, বামপন্থীদের বিধানসভায়, লোকসভাতে শক্তি বাড়াতে হবে, পঞ্চায়েতে শক্তি বাড়াতে হবে, নাগরিক আন্দোলনে বামপন্থীদের শক্তি বাড়াতে হবে, ট্রেড ইউনিয়ন আন্দোলনে বামপন্থীদের শক্তি বাড়াতে হবে, অসংগঠিত মানুষকে সংগঠিত করতে হবে। এই কাজগুলো আমাদের করাটা বাকি আছে, এই কাজটা আমাদের করে যেতে হবে। এবং সেই জন্য শুধু মানে জনগণের সেবা করার জন্য শঙ্কর মালাকার যে কথাটা বলছে, এই জন্য সরকারের পার্টি চাই, ওই জন্য সরকারে আসা না, আন্দোলনের শক্তি, সংগঠিত শক্তিটাকে আমাদের অনেক ভিত্তি করতে হবে, আমাদের মতাদর্শের ভিত্তিটাকে আরো বেশি পোক্ত করতে হবে। এটা করাটা ভীষণ প্রয়োজন। সেই জন্য সময় লাগতে পারে, কিন্তু ধৈর্য ধরে আমাদের মতাদর্শের উপরে আস্থা রেখে মানুষের সঙ্গে আরো উন্নত সম্পর্ক স্থাপন করে আমাদের এগিয়ে যেতে হবে। তাহলেই বামপন্থীরা ফিরে আসছে। বামপন্থীরা ফিরে আসার মানেটাকে যদি মনে করে কালকে আমাদের সরকার চলে আসবে, না, আমি এসব কথা বলছি না, ওটা পরে বলা যাবে। আপাতত আমরা আমাদের মানুষের উপরে আমাদের বিশ্বাসটা ফিরিয়ে আনি, এটা আমাদের খুব দরকার এখন। তাহলে আমরা এই পর্বের অনুষ্ঠান এখানেই শেষ করতে পারি। আমাদের অনেক প্রশ্ন করা বাকি থেকে গেল, আর অনেক কিছু প্রশ্ন কিন্তু মাথায় ঘুরপাক করছে, আর অনেক কিছু জানতে ইচ্ছে করছে, কিন্তু সময়টা বড় কম। সেই কারণে আজকে আমরা এই পর্বের অনুষ্ঠান শেষ করব, তবে আগামীতে আবারও আপনাকে পাবো। আমরা ঠিক এই একই রকম ভাবে আলাপচারিতায় বসবো, আড্ডায় বসবো, একদম। তো এই আশা রেখে আজ শেষ করছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ, এবং সেই সঙ্গে পৌশালী, তোমাকে অনেক অনেক ধন্যবাদ, এবং আপনাদের যারা আমাদের ভিউয়ার্স আমিও ধন্যবাদ জানাচ্ছি সবাইকে, ভিউয়ারকে, আর পৌশালী আর বর্ণাকে, দুজনকেই। একদম, পরে আবার দেখা হবে। হ্যাঁ, একেবারে। আমদরিয়া নিউজ, প্রান্তজনের কণ্ঠস্বর।